শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আমাদের মধ্যরাতের নিয়মিত আয়োজন পাওয়ার টক শো। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আমাদের আজকের আলোচনার বিষয় সাবমেরিনের নবযাত্রা। আপনারা জানেন গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে উদ্বোধন করেছেন বা কমিশনিং করেছেন বাংলাদেশের প্রথম দুটি সাবমেরিন। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে এই দুটি সাবমেরিন এবং এটি একটি বিরাট অর্জন বলেই বাংলাদেশ মনে করে, সরকার মনে করে এবং আমরাও মনে করি। তো এই বিষয়ে কথা বলার জন্য তিনজন বিশিষ্ট অতিথিকে আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বায়ে আছেন প্রথমেই রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত ASM আউয়াল, তিনি নৌবাহিনীর সাবেক উপপ্রধান এবং প্রাক্তন রাষ্ট্রদূত। আছেন মাহমুদুস সামাদ চৌধুরী MP, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় অস্থায়ী কমিটির সদস্য। এবং ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমুদ্র বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ডক্টর কাউসার আহমেদ, আমি আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। বিষয়টা হচ্ছে যে সাবমেরিন আমাদের কেনা হয়েছে এবং সাবমেরিন কমিশনিং হয়েছে এবং বলা হচ্ছে যে সমুদ্র সীমা, সমুদ্র সম্পদ ইত্যাদি রক্ষা করার জন্য সাবমেরিন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা ধরেন সাধারণ মানুষ, আমরা তো সাবমেরিন কোনোদিন দেখিও নি। কালকে প্রথম হয়তো দেশের মানুষ সাবমেরিনের অনেকে ছবি দেখলো, বা আমি বা আমাদের সংসদ সদস্য মহোদয় আছেন, আমরা ভাগ্যবান যে আমরা সেখানে কাছে গিয়ে দেখার সুযোগ পেয়েছি, বা অ্যাডমিরাল সাহেবরা ওনারা হয়তো ট্রেনিংয়ে বা বিভিন্ন সময় দেখেছেন। কিন্তু আমার দেশের এরকম একটি সম্পদ হলো। এই প্রসঙ্গে আপনি যেহেতু এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, গবেষণা করছেন, এক বিভাগ প্রতিষ্ঠা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্ট করে, আপনার কাছ থেকে একটু জানতে চাই সামগ্রিকভাবে। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যার বিজ্ঞ চিন্তায় আমাদের এই দুটো সাবমেরিন সংযুক্ত হয়েছে। আপনি জানেন যে সাবমেরিন দিয়ে আসলে কিন্তু এই যে সম্পদগুলো আছে, আমাদের সম্পদ বলতে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাণিজ সম্পদ, একটা খনিজ সম্পদ। এই প্রাণিজ সম্পদ এবং খনিজ সম্পদ কিন্তু আসলে সাবমেরিন দিয়ে ঠেকানো যায় না, বা এটা দিয়ে এটার প্রোটেকশন হয় না। সাবমেরিনের জন্য সাবমেরিন যেই জন্য দরকার সেটা হচ্ছে যে একটা বাংলাদেশ নেভি, আপনি জানেন এখন ত্রিমাত্রিক ভূমিকা পালন করছে, 3 ডিমেনশনাল নেভি এখন হয়েছে আমাদের। এটা আসলে দরকার ছিল, কারণ আপনি এই স্লক বলে একটা কথা আছে, সি লাইন অফ কন্ট্রোল। এই সি লাইন অফ কন্ট্রোল যখন আমাদের যুদ্ধকালীন কিংবা আপৎকালীন সময়ে এই সাবমেরিন দুটো আপনার অনেক অনেক সাহায্য করবে আমাদের নেভাল ফোর্সকে। আমার মনে হয় যে অ্যাডমিরাল আওয়াল আরও ভালো এই ব্যাপারে বলতে পারবেন। তো আমি সেই জন্য প্রথমেই যেহেতু ধন্যবাদ জানালাম মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এইটা আমাদের যে নৌবাহিনীর যে সক্ষমতা, এই সক্ষমতা 3 ডিমেনশনালে উন্নীত করার জন্য এটা অনেক আগেই দরকার ছিল। এখন আমি মনে করি যে এই সাবমেরিনটা কেনার পরে কিন্তু শেষ হয়ে যায়নি ব্যাপারটা। সাবমেরিন চালনার জন্য কিন্তু দক্ষ জনবল যেটা আছে, সেই দক্ষ জনবল কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে এখনও তেমন একটা গড়ে ওঠেনি। 2 নম্বর যেটা হচ্ছে যে সাবমেরিন চালনার জন্য আপনাকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয় এবং সমুদ্র বিজ্ঞানের অর্থাৎ ওশনোগ্রাফিক কিছু ডেটা, তথ্য উপাত্ত আপনার দরকার হয়। যেমন লং টার্ম আপনার টেম্পারেচার এর ডেটা দরকার হয়, লং টার্ম আপনার সাউন্ডের ভেলোসিটির তথ্য উপাত্ত দরকার হয়, যেইটা আমাদের এই নর্থার্ন যে বে অফ বেঙ্গল, আমাদের যে সমুদ্র সীমা, এই সমুদ্র সীমায় কিন্তু আমাদের এই ডেটাগুলো অনুপস্থিত। আমরা কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ডেটা তথ্য আমরা জোগাড় করেছি, আর বাংলাদেশ নৌবাহিনীও কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করছে, এবং এই তথ্য উপাত্তগুলো জোগাড় করতে প্রায় বাংলাদেশ নৌবাহিনী 2 থেকে 3 বছর লাগবে, কিংবা 4 বছর লেগে যাবে। 4 বছর পরে এই যখন আমরা চায়না থেকে যেই সাবমেরিন দুটো আনলাম, ওখান থেকে টেকনিক্যাল ক্যাপাবিলিটি আমরা অর্জন করব, এবং এখান থেকে যেমন ধরেন টর্পেডো, মাইন ইত্যাদি মিসাইল যেভাবে ছোড়ে, সেই ছোড়ার জ্ঞানগুলো আমরা রপ্ত করব। আর যেটা বললাম যে সাবমেরিনকে যদি আপনার শত্রুপক্ষ দেখে ফেলে, সাবমেরিনের কিন্তু কোনো দাম নেই, সাবমেরিনকে লুকিয়ে থাকতে হয়। এই লুকিয়ে থাকার জন্য যে শ্যাডো জোনটা, এইটার জন্য তথ্য উপাত্ত দরকার হয় পানির ভেতরের, যেটা বাংলাদেশ নৌবাহিনীকে আগামী 3 থেকে 4 বছর এই তথ্য উপাত্তগুলো জোগাড় করতে হবে। জোগাড় করার পরে তারপরে যদি আমাদের ক্যাপাবিলিটি অর্জন হয়, তাহলে আমি মনে করি যে এই দুটো সাবমেরিন আমাদের নৌবাহিনীকে তৃতীয় 3 ডিমেনশনাল হওয়া এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে।
আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে আমরা একটু অ্যাডমিরাল আউয়ালের দৃষ্টি আকর্ষণ করতে চাই। খুব সাধারণভাবে, যেমন টেলিভিশন যারা দেখছেন তারা নিশ্চয়ই খুব সাধারণ মানুষ এবং তাদের সাবমেরিন সম্পর্কে আমার মতোই ধারণা থাকার কথা নয়। আমি আপনার কাছে প্রথমেই একদম এবিসি জানতে চাই যে সাবমেরিন আসলে কি এবং কেন। ধন্যবাদ প্রথমবারের মতো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাবমেরিন হচ্ছে একটা বিশেষ ধরনের যুদ্ধ জাহাজ, আমি বলবো ডুবোজাহাজ বাংলায় ডুবো বলে। জাহাজ। তো আমাদের নৌবাহিনীতে যে প্ল্যাটফর্মগুলো থাকে এগুলো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, সারফেস প্ল্যাটফর্ম, যেগুলো আপনার বড় নেভিতে যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তারপরে ফ্রিগেট, আমাদের নৌবাহিনীর আছে ফ্রিগেট, যুদ্ধজাহাজ। জি, যুদ্ধ জাহাজ, সাবমেরিন চেজার, দেন অফশোর পেট্রোল ভ্যাসেল, কারভেট, লজিস্টিক শিপ, ফাস্ট অ্যাটাক ক্রাফট, এই বিভিন্ন ধরনের আপনার সারফেস শিপ থাকে। আর ডুবোজাহাজ যেটা, এটা হচ্ছে তার কাজ হলো পানির নিচে অপারেশন করা। এইভাবে বলা যায় যে নৌবাহিনীর যে অপারেশন এরিয়া, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। এটার যে হুমকিটা, থ্রেটটা, এটা 3 ডাইমেনশন থেকে আসতে পারে। উপর থেকে, আকাশ থেকে অ্যান্টি এয়ার থ্রেট, সারফেস শিপ আক্রমণ করতে পারে, আর নিচে থেকে, মানে পানির নিচে। পানির নিচে সাবমেরিন আক্রমণ করতে পারে। তো সাবমেরিন যেটা, তার একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সে যায়, তখন সে সারফেসে থাকে, যখন হয়তো শ্যালো ওয়াটার ওই পর্যন্ত যায়, কালকে তারপরে যেমন আমরা দেখলাম নদীতে। হ্যাঁ জি, ভেসে আছে। এরপরে ইট উইল গো ডাউন, ইট উইল গো ডাউন অ্যান্ড ইট উইল গো টু ইটস অপারেশন এরিয়া, এবং সেখানে তার কাজ। এটা কত নিচে যায় এবং কত দূর গেলে পরে এটা যাওয়ার নিচে যেতে পারবে? এটা ডিপেন্ড করে আপনার সাবমেরিনের ধরনের উপরে আর কি। বিভিন্ন ধরনের সাবমেরিন আছে আমাদের, যেমন ইলেকট্রিক সাবমেরিন, এরপরে আপনার ফুয়েল সেল সাবমেরিন আছে, এরপরে আপনার নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে। তো বিভিন্ন ক্যাটাগরির সাবমেরিনের উপরে ডিপেন্ড করে এটার আপনার সেই যে অপারেশনাল ক্ষমতা এবং গভীরে যাওয়ার ক্ষমতা, সেটা নির্ধারিত হয়। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সে পানির নিচে যাবে, ব্যালাস্টিং করে পানির নিচে যাবে, এবং সেখানে সে অপারেশন করবে। তার কাজ হবে তার যে টার্গেট সেটাকে ডিটেক্ট করা। তার জন্য তার সোনার রয়েছে, এবং সোনার দিয়ে, সোনার হচ্ছে সাউন্ড অপারেটেড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং, দিস ইজ ইকুইপমেন্ট, যেটা দিয়ে সে সারফেস শিপ বা অন্য একটা সাবমেরিনকেও সে ডিটেক্ট করতে পারবে। ডিটেক্ট করার পরে তার যে ওয়েপন থাকবে, এই ক্ষেত্রে আছে টর্পিডো এবং মাইন, এগুলো দিয়ে সে টর্পিডো দিয়ে সে আক্রমণ করবে। আর মাইন হচ্ছে একটা যে এরিয়া, সেটা যদি যুদ্ধের কৌশল অনুযায়ী যদি প্রয়োজন হয় যে সেখানে মাইন লে করতে হবে, তাহলে সে মাইন লে করবে। তো এটা হচ্ছে মোটামুটি আপনার তার কাজটা, যে সারফেস শিপ পানির উপরে অপারেশন করে, আর তার কাজটা হলো নিচে গিয়ে অপারেশন করা। এবং প্রফেসর যিনি বললেন যে এই যে তার যে স্টেলথ প্ল্যাটফর্ম, সারফেস শিপ তো তার এটা ভিজিবল, তার তোর উপরে যাওয়ার উপায় নাই, তার পানির নিচে যাওয়ার উপায় নাই। তার সক্ষমতার এফিসিয়েন্সিটাই হবে যতটা আনডিটেক্টেড থাকতে পারে। আনডিটেক্টেড থাকার জন্য ওই তথ্য উপাত্তের প্রয়োজন। আর এই সমস্ত সাবমেরিনের জন্য তাকে আবার সারফেসে আসতে হবে ব্যাটারি চার্জ করার জন্য। ইট হ্যাজ টু কাম এট এ সার্টেন টাইম, ব্যাটারিটাকে চার্জ করা। এটা কি সোলার সিস্টেমে চার্জ হয় না? না, এটা ব্যাটারি, যেটা আপনার একটা তার ডোনারের মত আছে, এবং সেটা দিয়ে ব্যাটারিটা চার্জিং হবে, চার্জিং করে আবার সে নিচে চলে যাবে। তো একবার যখন সাবমেরিন নিচে যায়, তখন সে কতদিন থাকতে পারে নিচে, বা কতক্ষণ থাকতে পারে? এটা সেই আপনার ব্যাটারির যে চার্জিং ক্যাপাসিটি সেটার উপরে, আর বিভিন্ন ধরনের আপনার ব্যালাস্টিং এন্ড আদার যে সমস্ত ফ্যাক্টর আমরা আছে যে সবকিছু সাবমেরিন মিলিয়ে। নিয়েছি, যে আমরা যে নবযাত্রা এবং জয়যাত্রা নামে যে দুটো সাবমেরিন কালকে আমাদের কমিশনিং হলো, সেগুলির ক্ষেত্রে আপনি এটি জানেন কিনা যে এক্স্যাক্টলি এগুলো জানার ইয়েটা হচ্ছে যে দিস আর অপারেশনাল ম্যাটার্স।
তো লেটস নট গো ইনটু আচ্ছা, পাবলিক ইট শুডন্ট বি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমাদের জন্য যেটুকুন জানার সেটা হচ্ছে যেটা নিচে যায় এবং যখন তার প্রয়োজন হয় সে উপরে আসে এবং তার ব্যাটারিটা চার্জিং হয়, আবার সে নিজে চলে যায়, তার কাজে চলে যায়। বাট ইন দ্য প্রসেস তাকে আনডিটেক্টেড থাকতে হবে। যখনই সে সারফেসে আসবে এই ডিটেকশনের ঝুঁকিটা বেড়ে যায়। সে কখন আসবে, কিভাবে আসবে এবং কোন পরিস্থিতিতে আসবে, সেটাই হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস, tactical মানে ইয়েটা। এটাও একটা খুব সাধারণ লেম্যানের মতো হয়তো প্রশ্ন আপনার কাছে মনে হবে, কিন্তু আমি জানতেই চাই যে যেমন ধরেন ভেতরে মহাশূন্যে যখন কোনো নভোযান যায়, সেখানে একটা ভিন্ন রকম আবহাওয়া, সেখানে মানুষ ভেসে থাকে, আর্টিফিশিয়ালি অক্সিজেন দিতে হয় তাদেরকে বা ইত্যাদি। এখানেও তো পানির নিচে তো ওইরকম অক্সিজেন থাকার কথা না, বা সেখানে কিভাবে তারা নিঃশ্বাস প্রশ্বাস কি হবে, তাদের খাদ্যের প্যাটার্ন চেঞ্জ হয় কিনা। যে না, এটা যে ব্যালাস্ট আছে এবং যে অক্সিজেন চেম্বার আছে আর যে হাল কন্ডিশন যেটা যেভাবে এটা তৈরি করা হয়, তাতে ইনসাইড ইউ উইল নট ফিল এনি ডিফারেন্স। আপনার ওয়ান্স ইউ আর অ্যাডজাস্টেড উইথ দ্য সাবমেরিন লাইফ, মানে উড়োজাহাজের বা অন্য জাহাজের মতো, ইট ইজ নরমাল। মানে আমি বুঝতে পারবো না যে পানির নিচে আছি না, বা কত নিচে সেটা আছি। কারণ তার তো ওখানে থাকতে হবে, তাকে অপারেট করতে হবে। ইটস দেয়ার লাইফ, ইটস দেয়ার লাইফ বিলো দ্য ওয়াটার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে মাহমুদুল সামাদ চৌধুরী এমপি, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আপনি নিজে কালকে ওখানে উপস্থিত ছিলেন। তো আপনার কাছে প্রথমে, মানে বাংলাদেশের নাগরিক হিসেবে, সরকারের মানে একজন অংশ হিসেবে, সংসদ সদস্য হিসেবে আপনার অনুভূতি কি, মানে আপনার কাছে কিরকম মনে হচ্ছে ব্যাপারটা? প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে যে আমাকে কল করেছেন, এবং আমি শর্ট টাইমে মানে আসার কথা ছিল না, এরপরে আমি এসেছি। কারণ আমি নিজে বিবেচনা করেছি যে এটা আসলেই খুবই একটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক বিষয়। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ওনার যে ভিশন 2021 সেটার এটাও কিন্তু পার্ট অফ ইট। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1965 সনের যুদ্ধের, ইন্দো-পাক যুদ্ধের আগে উনি কিন্তু বলেছিলেন যে আমাদের বাংলাদেশের নেভিকে আরেকটু স্ট্রং করার জন্য, যেটা আমরা কালকে আপনি শুনেছেন, ওইখান থেকেই তথ্য পাওয়া। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই লালিত স্বপ্ন, এবং 1972 সনে আপনি জানেন যে বাংলাদেশ আমাদের নৌবাহিনীটা সৃষ্টি হয়, গঠন করা হয়। এবং বঙ্গবন্ধু তারপরে থেকেই কিন্তু এটাকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু একটা পর্যায়ে এসে 1975 সনের 15ই আগস্টের কালো রাতে ওনাকে নির্মমভাবে হত্যা করার পরে এই স্বপ্ন কিন্তু আর স্বপ্নই থেকে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 এর সরকার গঠনের পরে আমার জানা আছে উনি কিন্তু এই তিনটা বিষয় নিয়েই খুবই উদ্বিগ্ন ছিলেন, পেরেশান ছিলেন অ্যাবাউট দি ডিফেন্স অফ বাংলাদেশ। যেটা মানে তারপরে আমরা যেমন যে কমিটিতে আছি, এই কমিটি খুব ভেরি ইম্পর্টেন্ট, এবং মাসে একবার সিটিং হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়। এই যে আমাদের নৌবাহিনীকে স্ট্রং করার জন্য আমরা সংসদ সদস্য হওয়ার পর থেকেই আমরা বলে আসছি যে আমাদের নেভাল ফোর্সকে আমরা স্ট্রং করতে হবে। দ্য মেইন রিজন যেটা আমি মনে করি সেটা হলো যে আমরা মিয়ানমার থেকে পেলাম 200 নটিক্যাল মাইলস, আর আমরা পেলাম ভারত থেকে 250 নটিক্যাল মাইলস। এই যে অরক্ষিত যে বিষয়টা আছে, আমাদের নেভি যে এটাকে রক্ষা করতে পারবে, এটা কিন্তু হঠাৎ করে আমাদের হাতে চলে আসছে। এবং হঠাৎ করে হাতে চলে আসাতে আমাদের সরকার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে এটাকে আমরা কিভাবে নেভিকে শক্তিশালী আমরা করতে পারি। এবং এই নেভিকে শক্তিশালী করার জন্যই আমরা খুব তাড়াতাড়ি করে এই সাবমেরিনগুলো প্রক্রিয়া করা হয়েছে। ইতিমধ্যে আমাদের যে এই ব্যাপারে যে বিজ্ঞ যে দুইজন আমাদের এখানে কাউসার সাহেব আছেন এবং অ্যাডমিরাল সাহেব আছেন, ওনারা এর তথ্য উপাত্ত আপনাদেরকে দিয়েছেন। আমরা সাধারণ জনগণ আমরা এটা মনে করি যে আমরা আজকে বাংলাদেশের যে বাংলাদেশ নামক দেশ 40 ক্লাবে আমরা ঢুকলাম, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যে 40টা দেশ সাবমেরিন আছে সেটার মধ্যে আমরা বাংলাদেশ আমরা ঢুকলাম। এটাও আমাদের একটা ঐতিহাসিক বিষয় এবং বিশ্ববাসীর কাছেও একটা বিস্ময় যে আমরা অতি তাড়াতাড়ি করে কিভাবে আমরা এটা অ্যাচিভ করলাম। আমাদের সাধারণ জনগণ, যেটা আমি অনেক কল পেয়েছি
কালকে এটা মিডিয়াতে যাওয়ার পরে সাধারণ মানুষ বিষয়টা বুঝতে পারেনি হোয়াট ইজ সাবমেরিন। তো আমরা যেটা বাংলায় বুঝাই ওই নিচে যায়। ইনসিডেন্টলি বাংলাদেশে যে সাবমেরিন বর্তমানে যেটা প্রকিউর করা হয়েছে সেটা আপ টু 5,000 ফিট নিচে যেতে পারবে, আচ্ছা, এটা যেতে পারবে। কালকে এটা পাবলিসিটি এভাবেই করা হয়েছে। আমাদের সাধারণ মানুষ কিন্তু বুস্টেড আপ হয়ে গেছে। আর সারা বাংলাদেশে মনে করেন ডিফেন্স ফোর্স, আমি আবার এই কমিটির সদস্য হিসেবে জাস্ট রিসেন্টলি গত মাসের 2 তারিখে এসছি আপনার লেবানন এবং কুয়েত সফর করে। এবং লেবাননের যেহেতু এটা নেভেল রিলেটেড, আমি একটা উদাহরণ দিতে চাই। লেবানন এবং ইসরায়েলের সি বর্ডার যেটা হলো, এটা হলো 100 কিলোমিটার্স। এই 100 কিলোমিটার্সের জন্য ইসরায়েল সবসময় বৈরুত অ্যাটাক করতে পারত। তো সেটাকে কমব্যাট করার জন্য ইউনাইটেড নেশনস থেকে এটা অ্যালট করা হলো যে এটা ডিফেন্স নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার 6টা দেশ থেকে নেভেল ফোর্স সেখানে নেওয়া হয়েছে। ইনসিডেন্টলি সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো যে বাংলাদেশের 2টা যুদ্ধ জাহাজ আছে উইথ দ্য ফোর্স, আর অন্যান্য দেশের একটা যুদ্ধ জাহাজ উইথ দ্য ফোর্স, এবং আমরা সাগরেও গিয়েছি। এবং ওনারা আমাদেরকে বুঝায় দিলেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্যাট টাস্ক। সেইখান থেকে যদি আমরা পুরোপুরি আবার বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে যদি আসি, আমাদের যে ব্লু ওয়াটার ইকোনমি যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছে, এই ব্লু ওয়াটার ইকোনমিতে আমাদের যে ভাইটাল রোল অফ নেভি, এটা কিন্তু আমাদের বুস্টআপের অংশ হিসেবে আসবে। এবং আমাদের প্রফেসর কাউসার সাহেব যেটা বললেন যে আমরা উই আর নট ফুলি ট্রেইনড, আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এবং উনি বলছেন যে 3-4 বছর আমাদের সময় লাগবে। আমরা যদি 3-4 বছর সময় ফুলি ট্রেইনড হতে পারি, তাহলে আপনি জানেন যে পিস কিপিং ফোর্স হিসাবে বাংলাদেশ ইজ নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড এট দ্য মোমেন্ট। এবং সেইখানে আমরা কিন্তু আরও অপরচুনিটি পাবো যদি আমাদের নেভেল ফোর্সগুলো সেভাবে ট্রেইনড আপ হয়। আর আমি মনে করেন যে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ইতিমধ্যে উনি 2টা সাবমেরিন প্রকিউর করেছেন। কিন্তু বাংলাদেশের ব্লু ওয়াটার ইকোনমি নিয়ে যে বিষয়াদি আমাদের সামনে আসবে, আমাদের কিন্তু উই হ্যাভ টু গো ফর মোর ইনভেস্টমেন্ট ইন ফর দ্য নেভি। আর এয়ারফোর্স আমাদের ভালোই আছে, আর্মি ভালোই আছে। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা হলো যে কুয়েতে যখন গেলাম, কুয়েতে আমাদের 7,000 সোলজার্স ফুল টাইম দে আর ওয়ার্কিং, দে আর পিস কিপার্স না। এবং গত 15 বছর ধরে তারা কিন্তু মাইন ডিফিউজিং করছে, আরও 1 বছর সময় লাগবে, তো 16 বছর হয়ে যাবে। এবং সবচেয়ে আমি যেটা আমার দেশকে জানাতে চাই সেটা হলো যে সেখানে ডিফেন্স মিনিস্টার এবং সেখানকার আর্মি চিফ বলেছেন যে এই 7,000 সৈনিক আমার দেশে যে আছে তারা আমার সন্তান তুল্য। আরেকটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে আমেরিকান সোলজার্সও আছে, কিন্তু অ্যাজ ফার এজ মাইন্ড ডিফিউজিং ইজ কনসার্ন, সবাই কিন্তু বাংলাদেশের ইয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে মাইন্ড ডিফিউজিং এর বিষয়টা আর কি। তো আমি অত্যন্ত আনন্দিত, খুশি। এবং আপনি যে প্রোগ্রামটা করেছেন, এই প্রোগ্রামটা কিন্তু আমাদের সাধারণ পাবলিকরা অনেকটা কিন্তু জানতে পারলো। জি, সেটার জন্যই আসলে এই আয়োজন করা। আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। ছোট্ট বিরতির পরে ফিরে আসবো এই আলোচনায়। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমাদের সাবমেরিন এবং সমুদ্র প্রসঙ্গে। আবারও আমরা ডক্টর কাউসার আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। ব্লু ইকোনমি বা ব্লু ওয়াটার ইকোনমি নিয়ে কথাবার্তা হচ্ছিল, এবং কালকে যখন সাবমেরিন প্রসঙ্গে উদ্বোধনী বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও বলেছেন যে আমাদের এই সমুদ্র সীমা, সমুদ্রের সম্পদ ইত্যাদি। তো এই বিষয়টা আসলে এটাও আমাদের জন্য এক ধরনের নতুন কনসেপ্ট। পৃথিবীতে এখন সবকিছুই নতুন নতুন ঘটনা ঘটছে প্রতিনিয়ত, ফলে আমাদেরকে অনেক নতুন কিছু দেখতে হচ্ছে, শিখতে হচ্ছে। তো আপনি একজন গবেষক হিসেবে, শিক্ষক হিসেবে, আপনি যদি আমাদেরকে একটু ব্লু ওয়াটার ইকোনমিটা একটু বোঝান সহজ করে। ব্লু ইকোনমি আসলে আমরা বলতে যা বুঝাই যে এই নীল অর্থনীতি, বাংলায় যদি আমরা বলি, অর্থাৎ এই সমুদ্র থেকে যে পানির রং নীল বলে এক্স্যাক্টলি নীল, এই সমুদ্র থেকে যে সম্পদ আমাদের আছে, সেই সম্পদ যদি আমরা আহরণ করে সেইটা যদি জাতীয় ন্যাশনাল ইকোনমিতে যদি আমরা ইনজেক্ট করি, এই যে প্রক্রিয়াটা, এটা কি বলা হয় ব্লু ইকোনমি। তো এখন মজার ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের ডিসপিউট ছিল মিয়ানমারের সাথে আর ভারতের সাথে,
তখন কিন্তু বেশ অনেকটা জায়গায় কিন্তু আমরা না খনিজ সম্পদ না প্রাণিজ সম্পদ কোনো কিছুই কিন্তু আহরণ করতে পারতাম না। এখন যেই জায়গাটা আমরা পেয়েছি প্রায় মানে বাংলাদেশের সমান। হ্যাঁ, almost। তাহলে এখন যে আমাদের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সোভেরেন অধিকার, যে আমরা প্রাণিজ সম্পদ আহরণ করতে পারবো, খনিজ সম্পদ আহরণ করতে পারবো। তো এখন আপনি জানেন যে আমাদের এই যে এই যতগুলো ব্লক, 28টা ব্লক আমরা ভাগ করেছি, শ্যালো ওয়াটার, ডিপ ওয়াটার, এই অয়েল অ্যান্ড গ্যাসের জন্য, বিশেষ করে গ্যাসের জন্য। এইগুলো কিন্তু প্রক্রিয়া চলছে, বাপেক্স এবং পেট্রোবাংলা কাজ করছে, এনার্জি মিনিস্ট্রি কাজ করছে, এবং খুব শিগগিরই হয়তো আমরা বেশ কয়েকটা ইয়েকে, আপনার বিদেশি কোম্পানিকে আমরা এই সাথে চুক্তিবদ্ধ হব আহরণ করার জন্য। এখন এই ব্যাপারটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দেশে এখন যে একটা এনার্জি পলিসি আছে, বাংলাদেশ সরকারের একটা এনার্জি মিক্স আছে, যে কি পরিমাণ গ্যাস আমরা এখন ল্যান্ড থেকে পাবো, কি পরিমাণ গ্যাস আমরা প্রজেকশন করছি যে সমুদ্র থেকে আমরা পাবো, এবং কয়লা আমাদের দেশ থেকে কি পরিমাণ তুলব, বিদেশ থেকে কি পরিমাণ কয়লা আমরা আমদানি করব, এবং বিদেশ থেকে এলএনজি আনবো। এই যে কতগুলো জিনিস আছে, আর প্লাস আমরা অল্প সামান্য পরিমাণ আমাদের রিনিউয়েবল এনার্জি আমরা থেকে, যেমন ধরেন কুতুবদিয়ায় আমরা কিছু আপনার উইন্ড মিল স্থাপন করেছি। এই সবগুলো সমন্বয়ে কিন্তু একটা এনার্জি পলিসি হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের এখন, যেটা নাকি অত্যন্ত সুন্দর একটা এনার্জি পলিসি। তো এইটার জন্য আমাদের কিন্তু, আপনি জানেন যে ল্যান্ড বেস যে গ্যাস আছে এটা কিন্তু ক্রমশই ফুরিয়ে যাচ্ছে। এখন যতই আমাদের এই জিনিসটা ফুরিয়ে যাবে ততই কিন্তু আমাদের বার্গেনিং ক্যাপাসিটিটা কমতে থাকবে। এখন কিন্তু আসলে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি অনেক কম, উৎসাহিত হচ্ছে না। এক হচ্ছে যে আমাদের যে ল্যান্ড বেস আমাদের ইয়েটা কম, সেই জন্য আমাদের বার্গেনিং ক্যাপাসিটিটা আমরা হারিয়ে ফেলেছি। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু অয়েল প্রাইস খুব কম, সেই জন্য কিন্তু খুব বেশি ঝুঁকছে না। বিকজ ড্রাই ড্রিল যদি হয়ে যায় তাহলে পরে ওদের অনেকটা টাকা, হিউজ অ্যামাউন্ট অফ টাকা ওদের লস হয়। তো এখন আমাদের সরকার যেটা করছে, খুব তাড়াতাড়ি আপনার সমুদ্র পক্ষ থেকে আপনার শ্যালো এবং ডিপ ওয়াটার থেকে আমাদের গ্যাস আহরণ করার প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে। আর আপনি জানেন যে মৎস্য মন্ত্রণালয় বেশ কিছু নন ট্র্যাডিশনাল যে আমরা ফিশ ধরি, যেমন ধরেন টুনা ফিশ, লং লাইনিং ফিশ, এটা বাংলাদেশ সরকার এখন কাজে হাত দিয়েছে, মৎস্য মন্ত্রণালয় কাজে হাত দিয়েছে। তো এইটা যদি আমরা করতে পারি তাহলে পরে প্রচুর পরিমাণ টুনা কিন্তু আমরা আমাদের নিজস্ব বাংলাদেশের এরিয়া থেকে ধরতে পারবো, এবং বাইরে ইন্টারন্যাশনাল ওয়াটার থেকেও ধরতে পারবো। তাহলে আমরা, বাংলাদেশ সরকার এখন প্রাণিজ সম্পদ আহরণের জন্য চেষ্টা করছে এবং খনিজ সম্পদ আহরণের জন্য চেষ্টা করছে। এই প্রাণিজ সম্পদ এবং খনিজ সম্পদ আহরণের যেই আমাদের যেটা আমাদের রেভিনিউ আসবে, এই রেভিনিউটা যখন আমাদের এই অর্থনীতিতে যোগ হবে, ইনজেক্ট হবে, তখনই এই ব্লু ইকোনমি সত্যিকার অর্থে সুফল আমরা পাবো। এখন এই যে ব্লু ইকোনমির কথা বলছি আমরা, খনিজ সম্পদ এবং প্রাণিজ সম্পদ, বিশেষ করে মৎস্য বা অন্যান্য সম্পদ, এই সম্পদ রক্ষার ক্ষেত্রে কি ধরনের, আপনি একটু আগে বলেছেন যে সাবমেরিন এটি রক্ষায় কোনো ভূমিকা রাখবে না, ভালো কথা, বুঝলাম, কিন্তু এটি রক্ষার জন্য তো একটা ব্যবস্থা থাকতে হবে। একেবারে ডিরেক্ট না, কিন্তু ইনডিরেক্ট, বিকজ সাবমেরিনকে সবাই কিন্তু ভয় পায়। সব সারফেস, যে কোনো সারফেস শিপ সাবমেরিনকে মারাত্মক ভয় পায়। একটা সাবমেরিন জানে না কোথায় লুকিয়ে আছে। এক্স্যাক্টলি একটা সাবমেরিন কিন্তু 20টা সারফেস শিপের জন্য যথেষ্ট। ওই যে একটু আগে অ্যাডমিরাল আওয়াল যেটা বললেন, করভেট বললেন, আপনার ওপিবি বললেন, ফ্রিগেট বললেন, যাই বলেন না কেন, এই 20টা সারফেস শিপের জন্য কিন্তু একটা সাবমেরিনই যথেষ্ট। তো সুতরাং ম্যারিটাইম, অ্যাজ ফার এজ ম্যারিটাইম সিকিউরিটি ইজ কনসার্ন, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি যে সাবমেরিন আছে, ওরে বাবারে, হ্যাঁ, দুষ্টু লোকরা কিন্তু ভয় পেয়ে যাবে, অর্থাৎ যারা নাকি, হ্যাঁ। তবে আমি একটা কথা বলে রাখতে চাই, নৌবাহিনীর এই যে এই ত্রিমাত্রিক সক্ষমতা পাওয়ার সাথে সাথে আমি মনে করি বাংলাদেশ সরকারের এই সাহায্যকারী সংস্থা হিসেবে কোস্ট গার্ডকেও একটু সক্ষমতা করা উচিত। আপনি হয়তো জেনে থাকবেন যে বর্তমান সরকার কিন্তু আপনার দুটো বেশ বড় শিপ কিন্তু দিয়েছে কোস্ট গার্ডকে। আরও যদি 2-3টে শিপ যদি কোস্ট গার্ডকে দিয়ে যদি আমরা ইয়ে করতে পারি, তাহলে বাংলাদেশ নেভি যে কাজটা করছে, নেভির সাহায্যকারী সংস্থা হিসেবে কোস্ট গার্ড আরেকটু এগিয়ে আসবে, এবং আমাদের এই যে ম্যারিটাইম সিকিউরিটির জন্য, আমাদের এই মৎস্য সম্পদ, আমাদের এই খনিজ সম্পদ রক্ষা করার জন্য কিন্তু অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আপনি জানেন নিশ্চয়ই, আপনার মনে আছে, যখন ডিসপিউটেড এরিয়া ছিল ওই সময়টাতে আমরা এই মিয়ানমারের সাথে বর্ডারে একবার একটা ডিসপিউট হয়েছিল। আমাদের বাংলাদেশ নেভি যখন ওখানে গেল, দুটো শিপ
যেটাকে আমরা বলি হট পারসুট, এই হট পারসুট যখন করলো মিয়ানমারের শিপ কিন্তু পালিয়ে গেছে ওখান থেকে। তো সুতরাং বাংলাদেশ নৌবাহিনী কিন্তু দরকার আছে আমাদের এই এই মৎস্য সম্পদ অর্থাৎ প্রাণীজ সম্পদ এবং খনিজ সম্পদ দুটো রক্ষা করার জন্যই, এবং ম্যারিটাইম সিকিউরিটি টোটালটাকে রক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার দরকার আছে। যে আমি মানে ওই সময় গিয়েছিলাম রিপোর্ট করার জন্য সেখানে, এনিওয়ে খুবই একটি মানে মজার ঘটনা আর কি। আমরা আবারও একটু অ্যাডমিরাল আউয়ালের কাছে আসতে চাই। আমি একটু এখানে কোট করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য গতকালকে। তিনি বলেছেন যে এই সাবমেরিন প্রসঙ্গে যে আমরা কারোর সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাই না, তবে কেউ যদি আমাদের উপর আক্রমণ করে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি সেজন্য সব প্রস্তুতি থাকবে। বাংলাদেশ একটি স্বাধীন ও শান্তিপ্রিয় দেশ, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা প্রয়োজন তা করতে হবে। এসব সরঞ্জাম আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তিনি এই কথাগুলো খুব স্পষ্টভাবেই বলেছেন। ফলে এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এই বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমাদের কোনো প্রশ্নও নেই। যে জায়গায় প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের যে নৌবাহিনী বা আমাদের যে নৌসীমা, আমাদের নৌ বাহিনীর যে দায়িত্ব, সেই জায়গায় আপনি একজন নৌবাহিনীর মানুষ হিসেবে আপনার অভিজ্ঞতার থেকে আপনি কি মনে করেন যেখানে কি ধরনের থ্রেট আমাদের কাজ করে, বা আর কি কি ধরনের সরঞ্জাম থাকলে পরে আমাদের নৌবাহিনীকে আরো বেশি আমরা শক্তিশালী মনে করব, আমরা আরো বেশি দক্ষ হতে পারবো, আমাদের আরো বেশি কার্যকর নৌবাহিনী গড়ে তুলতে পারবো? যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর যে উক্তিটি কোট করলেন, ইনফ্যাক্ট আপনি তো ছিলেন গতকালকে। তো আমাদের এই যে কমিশনিং সেরেমনি যেগুলো হয়, এটাতে নৌবাহিনী থেকে একটা ড্রাফট দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তারপরে তারা সেটা সংযোজন বিয়োজন করে এটা মাননীয় প্রধানমন্ত্রী বা যিনি কমিশনিং করেন তিনি বক্তৃতা দেন। তো আমি নিজেও অনেক ড্রাফট করেছি এগুলো নিয়ে। তো কালকের ওনার যে বক্তৃতা, এটা হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের সিকিউরিটি পলিসি উপরে একটা আপনার স্ট্র্যাটেজিক ভিউ পয়েন্ট। বাংলাদেশের যে সিকিউরিটি, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটি কিভাবে পরিচালিত হবে উনি সেটা স্পষ্ট করে বলেছেন, অ্যান্ড ইন ক্রিস্টাল ক্লিয়ার টার্ম, যেখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু ছিল না। তো এখানে যে ইয়েটা হচ্ছে, উনি প্রথমেই বলেছেন যে আমরা কারোর সাথে যুদ্ধে এনগেজ করব না, দ্যাট ইজ আওয়ার ফরেন পলিসি, আমরা কাউকে আক্রমণ করব না, দ্যাট ইজ আওয়ার ফরেন পলিসি। কারণ অনেক দেশ আছে যাদের উদ্দেশ্য হচ্ছে অন্য দেশকে আক্রমণ করা, এবং তাদের বাহিনীটা সেভাবে গঠন করা হয়। আর আমাদের যে আমরা যে ডিফেন্স ফোর্সেস গঠন করেছি এবং করছি, সেটা হচ্ছে একটা নন প্রভোকেটিভ, ইট ইজ নট রিয়াক্টিভ। উই আর নট রিয়াক্টিং টু সামবডি যে অমুকের এটা আছে তা আমাদের এটা থাকতে হবে। আমাদের হচ্ছে আমাদের যে সম্পত্তি আছে, সম্পদ আছে, যে স্বার্থ আছে, সেটা রক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করব, এবং সেটা রক্ষার নিয়ামক হচ্ছে এটার জন্য আমরা আগ বাড়িয়ে কাউকে এনগেজ করব না। বাট কেউ যদি আসে, আমরা বীরের জাতি, অনেক রক্তের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা যথার্থ বলেছেন যে আমরা তার সমুচীন জবাব দেব, এবং এর জন্য যা প্রয়োজন হয় সেটা আমরা করছি, সরকার করছেন। এটার জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং জাতির তরফ থেকে এটা একটা বিরাট কাজ হচ্ছে। আমি নৌবাহিনীর কনটেক্সটে যদি নিয়ে আসি, নৌবাহিনীর যে গঠন প্রক্রিয়া আর নৌবাহিনীর যে রোল, যেটা এটা কিন্তু ইট ইজ ডিরেক্টলি ইনভলভ উইথ দ্য ন্যাশনাল ইকোনমি। নৌবাহিনী এই জন্য বলা হয় যে স্ট্র্যাটেজিক কনটেক্সটে এটা ইজ এ পার্ট অফ দ্য ডিফেন্স স্ট্র্যাটেজি, দেশের প্রতিরক্ষা যে স্ট্র্যাটেজি সেটার পার্ট। আবার এটার ম্যারিটাইম স্ট্র্যাটেজি একটা আছে যেটা ন্যাশনাল স্ট্র্যাটেজির সাথে সম্পর্কিত, ন্যাশনাল ইকোনমি এবং সম্পদ রক্ষা করা ওটারও পার্ট। তো ইট সাবস্ক্রাইবস টু বোথ ডিফেন্স স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য ম্যারিটাইম স্ট্র্যাটেজি, যার ফলে এটা এমন একটা ফোর্স যেটা ইজ অল ওয়েদার, অল দ্য টাইম ইট ইজ অ্যাভেলেবল। আপনার অন্য যে কোনো ফোর্সকে আপনার ডেপ্লয় করার জন্য দ্যার হ্যাজ টু বি অ্যান অকেশন, আর আপনাকে যদি ডেপ্লয় করতে হয় বিয়ন্ড ইয়োর বর্ডার, দ্যার বি ওয়ার, সেটা আপনি করতে পারেন এক্সেপ্ট ফর পিস কিপিং মিশন। বা নৌবাহিনী হচ্ছে এমন একটা ফোর্স যেটা দেশের অর্থনৈতিক রক্ষা করার জন্য এই সবসময় তারা কাজ করছে, এবং রুটিনলি তারা ডেপ্লয়েড হচ্ছে। তা আমাদের যে শুরুটা হয়েছিল সেটা হচ্ছে 1974
টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট, বঙ্গবন্ধু সরকার এটা করেছিলেন 1974 সনে। সেটাই ইনফ্যাক্ট নৌবাহিনীর ভিত্তি, ওখান থেকেই শুরু হয়। ওর মাধ্যমে আমরা আমাদের সমুদ্র এলাকা ক্লেম করি এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। 74-এ বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত এবং দারিদ্র কবলিত, ওই অবস্থায় একটা সরকারের পক্ষে দূরদৃষ্টি দিয়ে সামনে দেখা, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে কতটুকু দূরদৃষ্টি সম্ভব। আর সেই সময়ে যেটা আমরা ক্লেম করেছিলাম বেজ লাইন থেকে, একটা ফ্লোটিং বেজ লাইন আমাদের জিওগ্রাফিক্যাল পিকুলিয়ারিটির জন্য, এটা থেকে আমরা আমাদের সমুদ্র এলাকা করি, টেরিটোরিয়াল ওয়াটার্স, কন্টিগুয়াস জোন, দেন এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা একান্ত অর্থনীতি এলাকা 200 মাইল, অ্যান্ড উই ওয়ার দ্য ফার্স্ট টু ক্লেম দ্যাট এই অ্যাক্টের মাধ্যমে 1974 সনে। আর সমুদ্র আইন প্লেস করা হয় সিগনেচারের জন্য 1982 সনে। 8 বছর আগে আমরা এটা দাবি করেছি, অ্যান্ড বাংলাদেশ ফার্স্ট কান্ট্রি টু ডু দ্যাট। তো এইটা করার জন্যই আপনার নৌবাহিনীর গঠন প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়াতে আপনার যেটা হয়েছে, আমাদের সারফেস শিপ দিয়ে আমরা শুরু করেছি। প্রথমে মাত্র 2টা শিপ ছিল, এরপরে ধাপে ধাপে সারফেস শিপ বেড়েছে। তো এই যে সারফেস শিপ দিয়ে যে আমাদের যে আমরা 1974-এর অ্যাক্ট দিয়ে আমাদের 40,000 নটিক্যাল স্কোয়ার নটিক্যাল মাইলস আমাদের এরিয়া আমরা ক্লেম করেছিলাম। তো সেটার জন্য আমরা একটা হিসাবে দেখেছি যে 75টা জাহাজ দরকার এই এরিয়া যদি আমরা কার্যকরীভাবে পাহারা দিতে চাই। আর নৌবাহিনীর দায়িত্ব সেটা হচ্ছে যে আপনি ক্লেম করলেন যে অ্যাজ পার পার্লামেন্টারি অ্যাক্ট, এটা ক্লেম করে বসে থাকলে চলবে না। তো নেভাল প্রেজেন্স মিশনের মাধ্যমে আপনাকে জাহাজ পাঠিয়ে, নৌবাহিনীর প্ল্যাটফর্ম পাঠিয়ে এটাকে আপনার ক্লেমটাকে এস্টাবলিশ করতে হবে। আর হচ্ছে যে সমুদ্রের যে আপনার স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, এই সম্পদ আহরণ এবং বাণিজ্য, আমাদের যে বহির্বাণিজ্য সিংহভাগ পরিচালিত হয় এই সমুদ্র পথে, সি লাইন্স অফ কমিউনিকেশন মাধ্যমে, এটা এবং সম্পদ আহরণের মৎস্য এবং অন্যান্য সম্পদ যেটা আমরা আহরণ করব, এখন ব্লু ইকোনমির আওতায় আমরা যেটা পুরো এনভায়রনমেন্ট থেকে যেটা নিয়ে আসবো, এর জন্য একটা স্টেবল পরিস্থিতির বজায় রাখা, এটা হচ্ছে নৌবাহিনীর দায়িত্ব। আর এই অ্যাক্টিভিটি থ্রেটেন্ড হয় তখন নৌবাহিনী এটা প্রোটেকশন দেবে এবং যদি কেউ আক্রমণ করে সেটা প্রতিহত করবে। তো এই যে আপনার যে একটা ক্যানভাস আছে, সেই ক্যানভাসে আপনার প্রথমে আমরা সারফেস শিপ দিয়ে শুরু করি একমাত্রিক, এরপরে এই বর্তমান সরকারের উদ্যোগেই ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার যোগ হয়েছে, যার ফলে আমাদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পেয়েছে, দ্বিমাত্রিক হয়েছে। এখন হচ্ছে যে আপনার এই যে কার্যকারিতা একটা নৌবাহিনী আছে, তার তো যারা বাইরের দেশ আছে, পাইরেটস আছে, যে আছে, তার একটা পারসেপশন তো আছে আমাদের ক্যাপাবিলিটি সম্পর্কে। তো এই দ্বিমাত্রিক যে আমাদের শক্তি, সেটা অপ্রতুল সম্পদের জন্য এবং আমাদের যে প্ল্যাটফর্মের সংখ্যা সেটার জন্য। এটা কোনো দেশেরই মানে এডুকেট হয় না, এটার অনেক সম্পদ এটাতে ব্যয় করতে হয়। তো এই সাবমেরিন যোগ হওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কার্যকারিতা, এই ফোর্সের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা পরে আবার একটা পয়েন্ট আমি যেটা বলছি যে এটা ডিরেক্টলি যেটা প্রফেসর বলেছেন যে সম্পদ রক্ষা করার হচ্ছে, কারণ সাবমেরিন ইজ অফেন্সিভ ওয়েপন। তো এখানে আপনি রক্ষা করবেন তো আপনার অ্যাডভার্সারির বিরুদ্ধে। তো অ্যাডভার্সারির আপনাকে তখনই এক্সপ্লয়েট করবে যখন আপনার উইকনেসটা বেশি থাকবে। আর এই উইকনেসটা যে গ্যাপটা, এটার যে আপনাকে কভার করা, এই সাবমেরিনের জন্য যে আমরা মিলিটারি ভাষায় বলি ভ্যালু ফর দ্য বাক, এখানে যে টাকাটা আপনি খরচ করছেন এটা দিয়ে যে ভ্যালু পাবেন, that is disproportionately much higher than the other platforms. ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটু মাহমুদুল সামাদ চৌধুরী এমপি আপনার কাছে আসতে চাই। গতকালকে শুধু না, এর আগে যখন নভেম্বরে বোধহয় গত বছরের সাবমেরিন আসলো বাংলাদেশে, তারপর থেকে এটি নিয়ে টুকটাক কথাবার্তা হতো গণমাধ্যমে, এবং কালকের কমিশনিং এর পরে তো অনেক বেশি টেলিভিশনেও প্রচুর কথা হচ্ছে। তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে
প্রধানমন্ত্রীকে, সরকারকে, নৌবাহিনীকে ধন্যবাদ দিচ্ছে, কিন্তু পাশাপাশি যে একদম সমালোচনা নেই তা কিন্তু নয়। সমালোচনাও আছে যে বাংলাদেশ এখনো, এই দেশের অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, এখনো অনেক রাস্তাঘাট পাকা হয়নি, এখনো বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে। তো সেরকম একটি এবং ডেফিনেটলি পৃথিবীর 40তম ইকোনমি তো আমরা না, সাবমেরিনের দিক থেকে আমরা 40তম, কিন্তু ইকোনমির হিসাব করলে বাংলাদেশের মতো দরিদ্র দেশের পক্ষে $203 মিলিয়ন খরচ করে সাবমেরিন কেনাটা বিলাসিতার পর্যায়ে পড়ে কিনা, যেহেতু এবং আরেকটা প্রোভাইডিং যে আমরা তো এরকম কোনো থ্রেটের মধ্যে নেই যে আমার এই আক্রমণ করতে পারে আমার প্রতিবেশী দেশ বা কোনো একটা জায়গা থেকে, সেখানে আমাকে এখন কিনতেই হবে। এটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আমি প্রথমে একটা বিষয় বলতে চাই। 2500 বছর আগে চাইনিজ একজন দার্শনিক, নাম হলো সানজু, তিনি বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট পিস বি প্রিপেয়ার্ড ফর ওয়ার। সেটার বাংলা তর্জমা হলো, শান্তি যদি চান তাহলে নিজেকে নিজে যুদ্ধের জন্য প্রস্তুত রাখেন। আপনি পেয়েছেন, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, 200 নটিক্যাল মাইলস ফ্রম মিয়ানমার, 250 নটিক্যাল মাইলস ফ্রম ইন্ডিয়া। সেটা একটা বাংলাদেশ। হ্যাঁ, আরেকটা বাংলাদেশ। সেই জায়গা আমি ডিফেন্স খেলতে গিয়ে আমরা যদি বলি যে আমরা 40তম ইকোনমি না পৃথিবীর, আমরা আরো অনেক তো সেইখানে হলো যে আপনার এই জায়গাটা আপনি ডিফেন্স দিবেন কিভাবে? আমরা তো অফেন্সে যাচ্ছি না, কারণ আমরা এখানে আমাদের এই যে ব্লু ইকোনমি যেটা হবে, সেটাতে আপনি খনিজ সম্পদ, মৎস্য সম্পদ থেকে শুরু করে সব সম্পদ, এবং এটা কিন্তু নতুন কিছু নয় যে বাংলাদেশের আমাদের যে মাছ ধরার জাহাজ অন্যান্য দেশ নিয়ে গেছে। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের এই ডিফেন্সের প্রয়োজন, এটা কোনোভাবেই বিলাসিত নয়। কারণ আমি একজনে মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের দেশের সব দিক দিয়ে আমরা শক্তিশালী হতে হবে। আজকে বাংলাদেশের এই অবস্থান, মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসী বক্তব্য বিশ্বের দরবারে গিয়ে দেওয়ার জন্যই তো উনি বিশ্বনেত্রী হয়েছেন। আমি মনে করি যে আমাদের দেশের ডিফেন্সের যে বাজেট নিয়ে পর্যন্ত সমালোচনা হয় যে ডিফেন্সে এত বাজেট কেন, আর আমি বলি যে ডিফেন্সের এই বাজেট এই দেশের বর্তমান জনসংখ্যার জন্য, এটা 16 কোটি বলেন 17 কোটি বলেন, এই জনসংখ্যার জন্য দিস ইজ নট এনাফ, ইট শুড বি মোর। আর আমাদের আরো শক্তিশালী হতে হবে। বিশ্বের অনেক দরিদ্র দেশ আছে যারা আমাদের চেয়ে ডিফেন্সে অনেক বেশি শক্তিশালী, অথচ তার সেই ডিফেন্সের প্রয়োজন নাই। আমাদের এই প্রসঙ্গে অবশ্য আমি প্রশ্ন করলাম বলেই উত্তরের অংশ বলছি যে যেমন আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম ইকোনমি যদি মাথাপিছু হিসাব করেন তাহলে আমরা অনেক ভালো আছি, কিন্তু সামরিক শক্তিতে তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকবার বিরতিতে যাব, পরে এসে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যেই আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের জলসীমা এবং সাবমেরিন প্রসঙ্গে। আমরা মোটামুটি শেষ দিকেই চলে এসেছি অনুষ্ঠানের। আমরা রিয়ার অ্যাডমিরাল আউয়াল, আপনার কাছ থেকে জানতে চাই, যেই প্রশ্ন আমি মাননীয় সংসদ সদস্যকে করেছিলাম, যে কেউ কেউ বলে থাকেন যে বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে এই সাবমেরিন কেনা এক ধরনের বিলাসিতা। আপনি আপনার নৌবাহিনীর মানুষ হিসেবে, নৌবাহিনীর অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা তো হলাম নিরাপত্তা রক্ষার দায়িত্ব, তো আমাদের কাজ হচ্ছে পলিসি মেকারদের জন্য যে সিকিউরিটি অফ রিস্ক যেটা, এটার তথ্য উপাত্ত তুলে ধরা, দিস ইজ দ্য রিস্ক অ্যাভেলেবল, এবং এটাকে যদি ফেস করতে হয় তাহলে আমাদের এই সম্পদ লাগবে। তা আমি যেটা আগেই বলেছি যে নৌবাহিনীর যে দায়িত্ব, সেটা হচ্ছে ইট ইজ ফোকাসড অন দ্য ন্যাশনাল ইকোনমি। আপনি চিন্তা করুন, বাংলাদেশের কনটেক্সটে সাউথ হচ্ছে আমাদের একমাত্র মিডিয়া যার মাধ্যমে আমরা উই ক্যান রিচ আউটসাইড ওয়ার্ল্ড। আমাদের যে বহির্বাণিজ্য $40 বিলিয়ন প্লাস, এইটা সম্পূর্ণ হচ্ছে এই সি লাইন্স অফ কমিউনিকেশনের মাধ্যমে, এবং এটা আমাদের সবাই আমাদের বন্ধু দেশ, আমরা কারোর সাথেই শত্রুতা আমাদের পলিসিগত নেই। তারপরেও আমরা আমাদের এই স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে আমরা হুমকির সম্মুখীন হয়েছি। তো এই যে সি লাইন্স অফ কমিউনিকেশন, এটা যদি হুমকির সম্মুখীন হয়, বাংলাদেশ ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। যদি এটা বন্ধ হয়ে যায় কোনো
শত্রুর আক্রমণের জন্য বা ব্লকের জন্য কোনো কিছুর জন্য বাংলাদেশ ইকোনমি কলাপস করবে। তো এখানে হচ্ছে আমাদের ট্রেড অফটা, হোয়াট ইউ ওয়ান্ট। যদি এটা যদি ওপেন রাখতে হয় দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ নেভি অফ দিস ক্যাপাবিলিটি। তো সেখান থেকেই এটা শুরু। আপনি যদি পিছনে ফিরে যান সেই 70 দশকের বাংলাদেশ, যখন এটাকে তলাহীন ঝুলি বলা হতো, অথবা একজন তো মন্তব্য করেছিলেন মিস্টার পার্কিনসন্স, জন পার্কিনসন্স, যে এটার কোনো স্ট্র্যাটেজিক ভ্যালু নাই, এটার অনেক লোক আছে যাদের কোনো ভবিষ্যৎ নাই, এবং এটার কোনো সম্পদ নাই। তো সেই বাংলাদেশে তো ডেফিনেটলি সাবমেরিন কেন, কোনো কিছু দরকার ছিল না। কিন্তু আজকের বাংলাদেশে যে দেখান, 33rd economy in the world, এটা একটু আগে যেটা হলো, তো এটার সাথে একটু আমরা মিসম্যাচ হয়ে গেছি। ইট ইজ 33rd economy in the world, and look at the forecast. প্রাইস ওয়াটার কোপার্স ফোরকাস্ট হচ্ছে বাই 2050 বাংলাদেশ will be 23rd economy in the world, with output of $3,500 billion. তো এই যে ইকোনমি আপনার হবে, তারপরে গোল্ডেন স্যাক্সের সেই বাই 2030 উইল বি সেকেন্ড লার্জেস্ট ডেভেলপিং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এগুলো তো আমাদের তথ্য না, তাদের বিভিন্ন তথ্য। এরপরে যদি আপনি স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভে দেখেন বাংলাদেশের যে অবস্থান, ইন্ডিয়া একটা ইকোনমি, চায়না ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, ASEAN ইজ অ্যানাদার জায়ান্ট ইকোনমি। এই তিনটার মাঝখানে হচ্ছে বাংলাদেশ। এরপরে যদি রিজিওনাল কোয়াড্রেন্টগুলো আপনি চিন্তা করেন, BCIM, BBIN, অ্যান্ড দেন আপনার বিমস্টেক, এই সবগুলোর এখন প্রগ্রেস হয়তো নাই, কিন্তু রিজিওনাল কোঅপারেশনের জন্য দিস আর ভেরি ভাইটাল। এই অঞ্চলের অর্থনীতি উন্নতির জন্য এগুলো ভাইটাল। অ্যান্ড সব কিছুদের ইয়েতে, এই যে ফাল্টামটাতে বাংলাদেশ উইল বি দ্য পিভট। তো সেই স্টেজে আপনার যে এই যে আপনি 23rd economy হবেন, এটা তো এমনিতে চলে আসবে না। ইউ হ্যাভ টু হ্যাভ বিলিয়নস অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট আপনার করতে হলে ইউ নিড এ কেপেবল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। সেটা ছাড়া তো এখানে কেউ ইনভেস্টমেন্ট করবে না। আর এছাড়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন টু মেক ইট এ কমিউনিকেশন হাব, আমাদের ট্রানজিট ওপেন করছি আমরা, এবং এই সব কোয়াড্রেন্ট মিলিয়ে ইট উইল বি এ কমিউনিকেশন হাব উইথ দ্য ডিপ সি পোর্ট। আমাদের পায়রা হচ্ছে অ্যানাদার বিগ ডিপ সি পোর্ট। সব কিছু হয়ে যাওয়ার পরে it will be a regional gateway for trade and investment. তো সেই যে এটা হবে, সেই ক্ষেত্রে এখনই তো আমাদের সি লাইন্স অফ কমিউনিকেশনের আমাদের ইকোনমির লাইফলাইন, আর ওই সময় তো ওই অঞ্চলের লাইফলাইন হবে এটা। এটার সাথে আপনার যে ইন্টেগ্রাল পার্ট হিসাবে ইউ নিড এ ভেরি কেপেবল 3-dimensional নেভি। আর এটা যদি আপনি সময় দেন, আমি অঙ্ক করে আপনাকে বের করে দেব যে দিস ইজ রিকোয়ার্ড স্ট্যাটিস্টিক্যালি, যে আপনি যদি না করেন দ্য রিস্ক দ্যাট ইউ আর টেকিং, দেন আপনার এই কোনো ধরনের ফোরকাস্টই আপনি করতে পারবেন না। জি, আপনাকে অনেক ধন্যবাদ রিয়ার অ্যাডমিরাল আউয়াল। আমরা প্রফেসর কাউসার আপনার কাছে একটু আসতে চাই, যদিও আপনার বিষয় নয়, কিন্তু তারপরেও এই বিষয়টি আলোচনায় এসছে সাবমেরিন এবং সমুদ্র সীমা ইত্যাদি প্রসঙ্গে, যে এই যে বাংলাদেশ সাবমেরিন কিনলো চায়নার থেকে, এর ফলে আমি নিজেও ভারতীয় পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন ধরনের মন্তব্য, কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন, কিন্তু একটা মত এখানে রয়েছে যে তারা এখন বাংলাদেশকে কেউ একটু সন্দেহের চোখে দেখে। আচ্ছা, বাংলাদেশ এটা কেন কিনলো, এটি কি আমাদের দিকে তারা ব্যবহার করবে কিনা, নাকি চায়না বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কোনোভাবে পরাস্ত করতে চায়। চায়নার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমরা জানি যে অনেকদিন ধরেই ভালো। সব মিলিয়ে এই সাবমেরিন কেনার ফলে চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ মিলে একটা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন ডাইমেনশন তৈরি হবে কিনা? তাহলে একটু বলে রাখি, প্রথমে আমাদের ভাবতে হবে যে চায়নার এখন পলিসি কি। চায়নার যে ম্যারিটাইম পলিসি আছে, চায়নার এখন ম্যারিটাইম পলিসি হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ম্যারিটাইম সিল্ক রুট, যেটা চায়না বলছে। এই দুটো নিয়ে চায়না এগিয়ে যাচ্ছে। এখন চায়না কিন্তু এই দুটো দিয়ে কিন্তু এই প্রত্যেকটা দেশের যে ইন্ডিয়ান ওশেন যে রিম কান্ট্রিজগুলো আছে, এই দিকে অগ্রসর হয়ে, এবং সে কিন্তু মিডল ইস্টের দিকে যাচ্ছে। এটা হচ্ছে চায়নার পার্সপেক্টিভ। ঠিক তেমনি ভারতও যেহেতু একটা পরাশক্তি এই অঞ্চলে, ভারতেরও তাদের নিজস্ব একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের এখানে ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা কিন্তু একটা খুবই উঁচু পর্যায়ে এবং খুবই বন্ধুত্ব সুলভ আছে।
আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে চায়না থেকে যদি আমরা সাবমেরিন কিনি, চায়নার যে ম্যারিটাইম সিল্ক রুট পলিসি আছে সেটা আমাদেরকে অ্যাডপ্ট করতেই হবে, আর চায়নার যে ওয়ান বেল্ট ওয়ান রোড আছে সেইটা আমাদেরকে অ্যাডপ্ট করতেই হবে। আমার সেটা মনে হচ্ছে না। এবং এইটাতে অর্থাৎ এই সাবমেরিন চায়না থেকে কেনাতে ভারতের সাথে এতদিন ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, সেই বন্ধু রাষ্ট্রের সাথে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বের ফাটল ধরবে, চিড় ধরবে, আমার এটা ব্যক্তিগতভাবে কোনোভাবেই মনে হয় না। জি, ধন্যবাদ। আরেকটা শেষ প্রশ্ন, আমাদের সময় একদমই শেষ হয়ে আসছে, আমি আবারও মাননীয় সংসদ সদস্যের কাছে আসবো। সেটি হচ্ছে যে এর আগে 2001 সালে যখন বিএনএস বঙ্গবন্ধু নৌবাহিনীর যুদ্ধজাহাজ কমিশনিং করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখনও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী ছিলেন, সেটি একটি বড় অর্জন ছিল নিশ্চয়ই বাংলাদেশ নৌবাহিনীর জন্য। তারপরে আমরা দেখেছি যে সামরিক অনেক কেনাকাটা, MiG-29 ইত্যাদির ক্ষেত্রে অনেক ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে পরবর্তীকালে ক্ষমতা হস্তান্তরের পরে। আমি এই প্রসঙ্গে বলছি যে গতকালকে যখন আমরা ওই সাবমেরিন পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী নেমে এলেন, তখন আমরা ওখানে একটু ইনফর্মাল আলোচনা করছিলাম, তো এই প্রসঙ্গটা ডেফিনেটলি উঠেছে। তো উনি বলছিলেন যে এটা তো মানে যদি আবার কখনো ক্ষমতার পরিবর্তন হয় বা দিন বদল হয়, দেখা যাবে ঘুরে যায়, দেখা যাবে আবার আমার নামে মামলা দিল হয়তো, কিন্তু আমি সেগুলি কেয়ার করি না, কারণ আমি জানি যে আমি কোনো ধরনের কোনো অসততা করিনি বা এটার ভিতরে কোনো ধরনের অস্বচ্ছতার ব্যাপার নেই, আমি যা করি আবার দেশের ভালোর জন্য করি। তো এই পরিপ্রেক্ষিতে আমি যেটি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এই ধরনের বড় বড় রাষ্ট্রীয় নিরাপত্তাগত সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য কতটা জরুরি? আমি মনে করি যে আপনি যদি রাজনৈতিক ঐকমত্যের কথা বলেন, তাহলে লুক ইনটু আদার কান্ট্রিজ, যে অন্যান্য দেশ যে ক্ষমতাসীন দল বা যারা আছে, পার্টি আছে, যারা রুলিং পার্টি আছে, তারা কি অন্যের সাথে পার্লামেন্টেই ডিসকাস করে? অ্যান্ড পার্লামেন্ট ইজ দ্য মেইন ককাস। পার্লামেন্টেই সিদ্ধান্ত হবে কি করা হবে না হবে। এখন যদি ধরেন বিরোধী দল এটা বিরোধিতার খাতিরে বিরোধিতা করে এবং কথা বলে, দে উইল হ্যাভ টু জাস্টিফাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আবার আমার উপরে আসতে পারে, কিন্তু আমি তো সবকিছু ট্রান্সপারেন্ট রেখেছি। আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী এভরিথিং ট্রান্সপারেন্টলি করছেন, যার জন্য এগুলো কোনো ধরনের কোনো সমস্যা নয়। এখন আমেরিকান প্রেসিডেন্ট যিনি আছেন, উনি আমেরিকা সম্বন্ধে চিন্তা করেন, উনি আমেরিকার ওয়েলফেয়ার দেখেন, সব কিছু দেখেন, সেইভাবেই উনি সিদ্ধান্ত নিচ্ছেন, মন্দ হোক খারাপ হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছেন বিগত এই 10ম জাতীয় সংসদ, 9ম জাতীয় সংসদ, এটা আমরা একটা মাইলস্টোন নিয়েই আমরা আগাচ্ছি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আগাচ্ছেন, এবং এটা নিয়ে বিতর্কটা আমরা তো কমই দেখি। এমনি বিরোধিতার খাতিরে আমি যেটা সংসদে এই বিষয়ে আপনারা আলোচনা করেছেন কিনা নিজেদের ভিতরে, কমিটিতে বা হাউসে? আমাদের কমিটিতে এইসব আলোচনা হয়, যে কোনো ডিফেন্স পারচেজের সময় এগুলো আলোচনা হয়, আমরা আমাদের মতামত দেই, অভিমত দেই। এবং কমিটিতে বিরোধী দলের সদস্য আছেন? হ্যাঁ, আছেন, যদি ওনারা আসেন না এইভাবে আর কি, সব কমিটিতেই আছেন। তো আমি মনে করি যে এটা কোনো বিষয় নয়, কারণ আপনার গাড়ি আপনাকে চালিয়ে যেতে হবে, হোয়াট এভার দি রোড ইজ, এই ফুটপাথ হোক আর রাস্তা হোক, এটাকে চালায় যে আপনার গন্তব্যস্থলে গিয়ে আমার পৌঁছাতে হবে এই দেশকে নিয়ে। এটাই তো মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদুল সামাদ চৌধুরী এমপি, রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত ASM আউয়াল এবং ডক্টর কাউসার, প্রফেসর কাউসার, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।